বলতে আমরা যা বুঝছি তাদের মধ্যে আসলে ভোট দেবার বা প্রবাস থেকে ভোট দেবার ভোট নিয়ে উত্তেজনা আপনি কেমন দেখছেন বা উত্তেজনা আছে কিনা? উত্তেজনা যে নেই সেটা আমি বলবো না, কিন্তু উত্তেজনার মূল কড়াইটা তো দেশে, সেজন্য আঁচটা টের পাওয়া যায়, কিন্তু আমরা উত্তেজনার কড়াইতে নিজেদেরকে ফেলতে পারি না। কিন্তু যেটা বলছিলেন আপনি, এই কথাটা মানতেই হবে যে যত রকম ভাবেই আমরা বিগত সরকারের নিন্দা বা প্রশংসা করি, তারা এই কাজটি করবেন করবেন বলে করতে পারেননি বা করেননি। কিন্তু এবার যেটা দেখলাম যে আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সমস্ত কিছুই ঠিক আছে, ধরেন একটা উদ্বেগ উত্তেজনা তো বাঙালিদের মধ্যে থাকেই। এবং আপনিও অনেকদিন ধরে হয়তো প্রবাসে আছেন, জানেন যে বাঙালিরা প্রবাসে দুটো জিনিস খুব ভালোভাবেই নিয়ে আসে দেশ থেকে। একটা হচ্ছে তার সংস্কৃতি ধর্ম, আর একটা হচ্ছে তার রাজনীতি। সুতরাং রাজনৈতিক কারণে এখানে টানাপোড়েন আছে, এবং এক ধরনের প্রবাসীরা মানে প্রবাসীদের একাংশ ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব, আর একাংশ ভোট বয়কট করার জন্য উদ্গ্রীব, দুটোই আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি রেজিস্ট্রেশন দেখলাম এবং প্রক্রিয়াগুলো দেখলাম, একেবারে শেষ পয়েন্টটা হচ্ছে এই ভোট সবগুলো যাবে বাংলাদেশে, তারপর গণনা হবে সেখানে। সে জায়গাটায় কি হবে, এইটা যতক্ষণ আমরা ক্লিয়ার হতে না পারছি বা বুঝতে না পারছি, ততক্ষণ এই ভোট হওয়া না হওয়া আসলে কতটা তফাৎ মানে আপনি বা উদ্বেগের পার্থক্য জায়গা দেখছেন নির্ণয় যে করে। ভোট যাবে হচ্ছে বাংলাদেশে এবং তারপরে গণনা সেই জায়গায় কি হবে, কিন্তু এখনই কিছু জি, বিষয় শোনা যাচ্ছে, জি, যেমন দেখা কয়েকটা খবর আসছে, কয়েকটা ভিডিও ভাইরাল হয়ে গেছে যে প্রবাসে বিভিন্ন জায়গায় বাহরাইন, ওমান, এরকম কয়েকটা জায়গা থেকে ভিডিও আসছে যে এক বাসায় বা একজন ব্যক্তির কাছে অনেকগুলো ব্যালট পেপার চলে গেছে, যেটি আসলে ভিন্ন জি। ভিন্ন ব্যক্তির কাছে যাবার কথা, এবং সেটির ভিডিও করা হচ্ছে, বলছে ভিডিও কইরো না, এই টাইপের কথাবার্তা সেখানে শোনা যাচ্ছে। এবং সেটা নিয়ে কিন্তু নির্বাচন কমিশনে বিএনপি আপত্তিও জানিয়ে এসেছে যে এতে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। মানে এই অনিয়মটাকে আপনার কাছে কি মনে হচ্ছে, এটি আসলে কেমন ধরনের অনিয়ম বা এটার প্রভাব ভোটে কেমন পড়তে পারে? দেখেন, যখন বাংলাদেশের কথাই বলছি এবং বাংলাদেশের রাজনীতিতে আমরা বিদেশিদের অংশগ্রহণের কথা বলছি, তখন এই প্রক্রিয়াটা বাদ যাবে কেন? এটা তো আমাদের অস্থিমজ্জা রক্তজাত একটা প্রক্রিয়া। গত 15 বছর তো এই জাতি ভোট দিতেই পারেনি, ভোটের বাক্সে ভোটের বাক্সই দেখেনি, ভোটের লাইনেও যেতে পারেনি, এবং তাদেরকে অন্যায়ভাবে বঞ্চিত করা হয়েছে ভোটাধিকার থেকে, যার ফলাফল তারা পেয়েছেন। কিন্তু এখন আপনি যেটা বলছেন, এটা দুটো কারণ। একটা হচ্ছে অতি উৎসাহের ফল, আর একটা হচ্ছে বিষয়টাকেই যে আমি আপনাকে আগে বললাম, ভোটটা যেহেতু বাংলাদেশে গণনা করা হবে, অথচ দেখেন বাংলাদেশের ব্যালট পেপার যাবার আগেই ওমান সহ নানা দেশে নানা ধরনের ব্যালট পেপার তৈরি হয়ে গেছে। একজনের কাছে 10টা ব্যালট পেপার যাচ্ছে, তার মানে ওই একই জিনিস, ছাপ্পা মেরে আগেই ভরে দেওয়ার একটা ব্যবস্থা করা। এইভাবেই না আমাদের, দেখেন এত বছর ধরে বিদেশে থেকে, গণতান্ত্রিক অগণতান্ত্রিক স্বৈরতান্ত্রিক যে কোনো দেশে থেকেও এই দেশের যে কালচার বা রাজনীতির যে মানে ভোটের যে স্বচ্ছতা, সেগুলো আমরা শিখতে পারিনি। আমাদের এটা জাতিগত দুর্বলতা, এবং এই দুর্বলতাতে পেরেক ঠুকেছে আমাদের সবগুলো সরকার, বিশেষ করে বিগত সরকার। কাজে এটা তো অন্যায় কিছু না, এরকমই হওয়ার কথা। এবং বিএনপি যে কনসার্ন বা যে উদ্বেগটা প্রকাশ করেছে, আমি তাদের সাথে সহমত। কারণ যদি এখানে ক্ষতিগ্রস্ত হয়, তো বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। জি। একটু বিএনপির প্রসঙ্গে আমরা দেখলাম বিএনপির চেয়ারপারসন তারেক রহমান তিনি প্রধান উপদেষ্টার সাথে দেখা করলেন এবং পরিবার সহ গিয়ে তার স্ত্রী, কন্যা এবং প্রধান উপদেষ্টার সাথে সেই সময় প্রধান উপদেষ্টার মেয়েও ছিলেন। মানে পারিবারিক একটা দেখা, ডিনারের আমন্ত্রণ ছিল বলে জানতে পারছি। প্রায় 2 ঘন্টার মতো সময় তাদের মধ্যে কথা হয়েছে বা একসাথে সময় কাটিয়েছেন। তফসিল ঘোষণা হয়ে গেছে, ভোটের কাজবাজ চলছে, এই সময় আসলে এরকম সাক্ষাৎ, এতে কি আসলে নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে মানে সরকারের? দেখুন, আসলে আমাকে এখানে ঋত্বিক ঘটকের একটা কোটেশন ব্যবহার করতে হচ্ছে। উনি বলেছিলেন, ইউ আর অলওয়েজ এ পার্টিশন ফর অর এগেইনস্ট। হয় আপনি পক্ষের বাধা, না হলে আপনি বিপক্ষের বাধা। আমি এই সৌজন্য সাক্ষাতে আসলে কোনো ধরনের আহ রাজনীতি কি আছে আমি জানি না, কিন্তু আমার মনে হয় এই ধরনের সৌজন্য সাক্ষাৎ অস্বাভাবিক কিছু। যে উনি যখন লন্ডনে ছিলেন, তখন প্রধান উপদেষ্টা গিয়ে ওনার সাথে দেখা করেছেন, সেটাও আমরা দেখেছি। হুম। আবার এখানে দেখতে গেছেন তার পরিবার নিয়ে পারিবারিক ভাবে করেছে। এখন আপনি নিরপেক্ষতার যদি কথা বলেন, তাহলে নিশ্চয়ই উনি প্রধান উপদেষ্টা তো নির্বাচন করবেন না, তিনি তো কোনো দলের নন। তার সাথে দেখা করলে সেখানে নিরপেক্ষতা ভঙ্গের একটাই জায়গা থাকতে পারে, সেটা হচ্ছে প্রভাবিত করা বা প্রভাবিত হওয়া। এখন প্রভাবিত করা এবং প্রভাবিত হওয়া যে হয় নাই, সেটা আমি আপনি নিশ্চিত হলাম কিভাবে? লন্ডন অনেকে তো বলছে যে আসলে বিলেতেই নির্ধারণ হয়ে গেছে নির্বাচন হবে কিনা, এবং সেই সুবাদে তিনি দেশে এসেছেন। এইটা ধরেন একটা কাটি সাক্ষাৎকার জন্য আগের ঘটনাটাকে কি আমরা বাদ দিয়ে দিতে পারি? হয়তো সেরকম কোনো সমঝোতা থাকলে থাকতেও পারে। আর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সেই ধরনের একটা সমঝোতা বা আলোচনা ছাড়া বিলেত থেকে এসে
কেউ কি তোপের মুখে পড়তে চাইবে? আমার তো মনে হয় না। সেই জায়গায় এই সৌজন্য সাক্ষাৎকারকে নির্বাচনের আগে পর্যন্ত আমরা একটু নির্দোষভাবেই দেখি না কেন? আচ্ছা, আপনি নির্দোষভাবে এটিকে দেখছেন। কদিন আগে আবার উচ্চশিক্ষা বিষয়ে একটা সেমিনারে প্রধান উপদেষ্টা বলছিলেন এনসিপির নেতাদের বিষয়ে, যে তরুণ ছাত্রনেতারা দল গঠন করেছেন, আমি নিশ্চিত তাদের অনেকেই নির্বাচিত হবেন, তাদের নির্বাচিত হয়ে শিক্ষামন্ত্রীও হবেন, এবং তাদেরকে এই আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য বলছিলেন, এরকম একটা বিষয়। এবং প্রধান উপদেষ্টা শুরুতেও এনসিপি গঠনের আগেও বলেছেন যে তিনি উৎসাহ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, তাদের পক্ষে প্রচারণা বলেছেন যে তারা কত ভালো, তাদের মধ্যে কোনো দুর্নীতি নাই, ইত্যাদি ইত্যাদি নানান রকম কথা তিনি তখনও বলেছিলেন। এখানে কি আপনি কোনো পক্ষপাতিত্ব দেখেন, নাকি এটাকেও আসলে আপনি সহজভাবেই দেখতে চাইবেন? না, এটা আমি দোষ নয়, এখানে আমি অপক্ষপাতিত্ব নয়, এখানে আমি এক চোখা দেখতে পাচ্ছি। কারণ প্রকৃষ্ট একটা উদাহরণ হচ্ছে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, বোধহয় তার পুরো নাম। আপনি দেখেন, পকেটে টাকা ছিল না, ভাত খেতে পারেনি, এই সমস্ত কথা বলেছে না। এখন প্রাডো গাড়িতে চড়ছে। প্রাডো গাড়ি চড়া, ধরেন আমরা যারা বিদেশে বহু বছর ধরে বসবাস করছি, পরিশ্রম করে অর্থ উপার্জন করছি, আমাদের কষ্ট হবে বা আমরা কিনতেও পারছি না এরকম গাড়ি। কিন্তু বাংলাদেশে হঠাৎ করে নাই রিক্সা থেকে প্রাডো গাড়িতে চলে যাওয়া, এটা সততার লক্ষণ? আর আমি আরো একটু বলতে চাই আপনাকে, শুধু এ নয়, ওদের সাথে যারা ছিল তারা আমরা আগে জানতাম আঙ্গুল ফুলে কলা গাছ হয়, এরা তো আঙ্গুল ফুল তাল গাছ হয়ে গেছে, পুরো তাল গাছ হয়ে গেছে, এক একটা বট গাছ হয়ে গেছে। আপনি দেখেন যে প্রথমে বলেছে আমাদের বাড়ি নাই, ঘর নাই, ওই এলাকার সবচেয়ে ভাঙা বাড়িটা আমার, এখন দেখা যাচ্ছে সবচেয়ে ভালো বাড়িটা তার। রাতারাতি জমিদার পিতা, রাতারাতি আপনার কি বলে যে ধনী অভিভাবক পেয়ে যাওয়া সব ছেলেরা আলাদিনের চেরাগের মতো। প্রধান উপদেষ্টা এখন এগুলি বলতে বাধ্য, কারণ উনি তাদের কাঁধে ভর করে এসছেন। তাদের ভর করে এসছেন, তাদের কথা আপনি বলবেন, এটা স্বাভাবিক। কিন্তু আমরা এটা নিতে পারবো না। আমরা নিতে পারবো না এই কারণে আমরা বিগত সরকারের পাচার, অর্থ পাচার এবং যারা ফুলে ফেপে ধনী হয়েছিলেন তাদের বিরুদ্ধে যেমন বলেছি, এখনো আমরা বলছি যে এনসিপির এই ছেলেগুলো শিক্ষামন্ত্রী হবে, এই কথাটা আমার কাছে মহা হাস্যকর মনে হয়েছে। যারা শিক্ষা সংস্কৃতির মেরুদণ্ড ভেঙে দিচ্ছে বাংলাদেশে, যারা ইতিহাস বদলে দিচ্ছে, মবক্রেসি যেটাকে বলছি আমরা, যে মবের মাধ্যমে যারা আমাদের শিল্পকলা থেকে আরম্ভ করে সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, আপনি আমাকে বলেন আমাদের জীবদ্দশায়, আমি প্রায় আপনার 70-এর প্রায় দ্বার প্রান্তে উপনীত হয়ে গেছে আমাদের বয়স। তো আমি যেটা জানতে চাচ্ছি, আমাদের এই জীবদ্দশা আমরা কখনো বাংলাদেশে শিক্ষকদের এইরকম অপমান দেখিনি। এইভাবে কান ধরে জুতো পেটা করে গলায় জুতোর মালা দিয়ে এরা যদি শিক্ষামন্ত্রী হয়, তাহলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কি হবে? সেটা কি উপদেষ্টা মহাশয় একবারও ভেবেছেন? খুবই নিন্দনীয় একটা বিষয় আপনি বলছিলেন শিক্ষকদের। আমারও শিক্ষকতা করবার সুযোগ হয়েছে, জায়গাটা আসলে খুব বিশেষ একটা জায়গা বলে আমিও বোধ করি। কিন্তু শিক্ষকদের এত দলীয় মানে ভাবে থাকা, এটাও কি আপনার দীর্ঘ জীবনে, আপনি বলছিলেন যে অভিজ্ঞতার জীবন, সেখানে আপনি দেখেছেন যে এত দলীয় বা দলকানা শিক্ষক গোষ্ঠী হয়ে যায়? দেখুন, দলকানার জন্য আপনি অন্য ধরনের শাস্তি তাকে দিতেই পারেন, নিশ্চয়ই। তাকে বহিষ্কার করতে পারেন, তাকে কি বলে চাকরি থেকে খেদিয়ে দিতে পারেন, তার গ্র্যাচুইটি বেনিফিট বন্ধ করে দিতে পারেন, এমনকি তাকে আইনেরও মুখোমুখি করতে পারেন। কিন্তু আপনি তার গায়ে হাত তুলতে পারেন না, আপনি তার গায়ে কিছুতেই হাত তুলতে পারেন না, এবং আপনি তাকে গিয়ে চেয়ার থেকে টেনে তুলে নিতে পারেন না। আপনি নিশ্চয়ই দেখেছেন, শুধু পুরুষ বলে নয়, নারীদেরও তাই করা হয়েছে। এবং এই ক্ষেত্রে কিন্তু জেন্ডার কাজ করেনি, এই ক্ষেত্রে কাজ করেছে তাদের হীনতা, তাদের আক্রোশ, তাদের আগ্রাসী মনোভাব। আপনি গতকাল দেখেছেন মিরপুর স্টেডিয়ামে টুকরো টুকরো করে দিয়েছে সবকিছু, মিরপুর স্টেডিয়ামের বাইরে সেনাবাহিনীকে হস্তক্ষেপ করতে হয়েছে। আবার মবেচরাই নিজেদের ক্রিকেটের জন্য গর্ববোধ করছে। এই যে স্ববিরোধিতা, ধরেন শিল্প, সংস্কৃতি, সাহিত্য, ক্রীড়া, সব জায়গায় আপনার একটা দাপট এবং রাজত্ব কায়েম করার যে একটা প্রবণতা, উষ্ণতা, উত্তেজনা, এইটা কিন্তু আমি মনে করি যে সবচেয়ে বেশি আঘাত করেছে শিক্ষাকে। আপনি দেখেন, তাহলে আমি যেটা বলতে চাই, যে বাচ্চাগুলো 5-6 বছরের, যে বাচ্চাগুলো এখনো 10 বছরের নিচে, যারা প্রিয় এবং দেখে শেখে, তারা কি শিখছে? আমি সবচেয়ে যেটা শঙ্কিত হই, প্রায় প্রতিদিন আমি এই ব্যাপারটা বলি আমার প্রিয় মানুষদের, যে বাংলাদেশে বসবাস করেন যাদের টিনেজ বলি বা আরো কম, তাদের মনের উপর যে প্রভাবটা পড়ছে, এইটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে। আপনারা আমেরিকা থাকবেন, বলবেন আপনাদের পরিবার থাকবে বাইরে, সব রাজনীতিবিদদের, কিন্তু দেশের এই হতভাগ্য মানুষগুলো যাদের ছেলেমেয়েরা সেখানে বড় হচ্ছে, তারা একটা আতঙ্ক, একটা আতঙ্কিত জনপদের ভেতর বড় হচ্ছে, যেখানে তারা শিখছে
টিচারকে জুতো পেটা করা যায়, এটা কিভাবে মানবো? জি, জনাব অজয় দাশগুপ্ত, আপনি বলছিলেন যে আসিফ মাহমুদ বা এনসিপিতে তারা যেভাবে আঙ্গুল ফুলে কলা গাছ থেকে তাল গাছ বট গাছ হয়ে যাচ্ছেন, কিন্তু তাদের বিরুদ্ধে দুদকে কোনো ব্যবস্থার বিষয় আমরা দেখছি না। কিন্তু দুদককে সম্প্রতি দেখলাম আনিস আলমগীর, সাংবাদিক আনিস আলমগীর, তার বিরুদ্ধে দুদক আবার নতুন করে মামলা করেছে। এমনিতেই তিনি সন্ত্রাস দমন আইনে ইতোমধ্যেই কারাগারে আছেন, তার নামে মামলা হয়েছে, রিমান্ডেও ছিলেন, এখন কারাগারে আছেন। আপনি আসলে এই বিষয়টাকে কিভাবে দেখছেন? আমি সম্ভবত আপনার এখানে জয় মামুনের একটা সাক্ষাৎকার শুনেছিলাম, আমাদের সাংবাদিক বন্ধু, তিনি তার বিরুদ্ধে কেস দিয়েছিলেন। তিনি নিজেই জানেন না এই কেসটা কেন হয়েছে এবং তার নাম কে দিয়েছে এবং কারা এটা তাকে দিয়ে করিয়েছে, পরিষ্কার বলেছিলেন। তো এই ধরনের একটা বিষয় দেখেন, আনিস আলমগীর কথা বলতে চেয়েছিল, কথা বলেছিল কিছু, এরকম কথা তো সবাই বলছে। ওই যে আপনার একটা ছড়া আছে 70-75 সালে খুব জনপ্রিয় ছিল, যে ধরা না যাবে না যাবে না রক্ত দিলাম এমন স্বাধীনতা। এরকমই তো দেখছি আমি, একটা মানুষ কথা বলেছে, যখন তাকে যে যে ঘটনায় তাকে হয়েছে সেই দিন তো তিনি সেখানে ছিলেনই না। এবং আপনি একটু যদি গভীরভাবে দেখারও দরকার নেই, একটু ভালো করে বুঝবেন যে এই ঘটনাটা বানোয়ার এবং তাকে একটার পর একটা কেস দিয়ে পর্যুদস্ত করা হয়েছে। এটার আমার মনে হয় দুটো উদ্দেশ্য থাকতে পারে। একটা উদ্দেশ্য থাকতে পারে না, আছে দুটো উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য বন্ধ করে দেওয়া দেশের ভেতরে, এবং আরেকটা হচ্ছে যারাই মুখ খুলবে তাদেরকে এইভাবে শাস্তির মুখোমুখি। এবং আমি বলবো যে এই যে সাংবাদিকতা এবং সাংবাদিকের প্রতি যে এই ধরনের অনাচার, কিন্তু আপনি দেখুন সমস্ত সাংবাদিক এবং সংবাদ মহল নিশ্চুপ হয়ে আছে, মিনমিন করে প্রতিবাদ করছে। এটার পেছনে কিন্তু আমাদের বিগত সরকারের কথা আবার চলে আসবে এখানে। তারা এমন একটা প্রক্রিয়া চালু করেছিল, তখন কথা বলতে হতো ভয়ে এবং একটা মুখের আড়াল, আর এখন আপনি কথা বলতেই পাচ্ছেন না। এটাই হচ্ছে তফাৎ। জি, কিন্তু আমাদের আইন উপদেষ্টা বলছেন এখন সবার বাক স্বাধীনতা আছে, সরকারেরই নাই। মানে এই প্রসঙ্গে মনে হলো তাই একটু বললাম। আমি দেখছিলাম যে জনাব তারেক রহমান সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময়, মত বিনিময় করছেন। সেখানে সাংবাদিক মাহমুদুর রহমান তাকে বলছেন যে শেখ হাসিনার আমলে যে সাংবাদিকরা নির্যাতিত হয়েছেন, কারাগারে গেছেন, তাদের একটা নাম বলছিলেন। এবং তারপরে আমরা দেখলাম নুরুল কবির, সাংবাদিক নুরুল কবির, তিনি বললেন এই সময়ে সাংবাদিকরা যারা কথা বলার কারণে বা ভিন্ন মতের কারণে নির্যাতিত হচ্ছেন, কারাগারে আছেন, তাদের বিষয়টিও তারেক রহমান তার প্রভাব, এখন যতটুকু প্রভাব আছে সেই থেকেই যতটুকু ন্যায় করতে পারেন বলে তিনি এই বিষয়টা উত্থাপন করলেন। আমলে নিয়েছেন বলে মনে হয় বিষয়টা? জনাব তারেক রহমানকে আমলে নিয়েছেন বলে মনে হয়? তারেক রহমান জি, একটু, আমি একটা কথা বলি, আমি আমাদের রাজনীতির অনুসারী ছিলাম না, কিন্তু এই ভদ্রলোক মানে এতে ১৬ বছর থাকার ফলে আমার মনে হচ্ছে তার মধ্যে গণতান্ত্রিকতার হাওয়া লেগেছে। আপনি হয়তো খেয়াল করেছেন প্রেস কনফারেন্সে একজনকে মহামান্য বা মান্যবর এরকম একটা কিছু না বলতে সরাসরি বলে যাকে মাননীয় এরকম সম্বোধন করবেন না, এবং তার কথাটার মধ্যে একটা পরিমিতি বোধ কাজ করছে। আমার মনে হয়, আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, দেখেন এটার জন্য আমি জানি আমি আক্রান্ত হব, নিন্দা হইব, কিন্তু এই কথাটা বলতেই হবে, ম্যানারের দিক থেকে বিএনপির নেতাগুলো আমাদের আওয়ামী লীগের নেতাদের থেকে অনেক বেশি এগিয়ে, এখনো এগিয়ে আছেন, কেউ কেউ বাদে। এটার কারণ হতে পারে তারা, আমি মনে করি কি যে বিএনপির মধ্যে মুসলিম লীগের একটা মানে যে অংশটুকু ছিল তারা এসে বিএনপিতে গিয়েছিল, এবং খুব স্বাভাবিকভাবে কংগ্রেস এবং মুসলিম লীগ এলিট এবং এলিট মুসলমানদের দল ছিল। সেই কারণে আমি মনে করি বিএনপির মধ্যে এক ধরনের এলিটিজম আছে। তো আমি আশা করব যে, আমারও জানি মনে হয় যদি তারেক রহমান, এখন ধরেন আমাদের দেশে যেটা হয়, তেল এত বিষাক্ত এবং এত পিচ্ছিল, এখন আপনি যদি সারা পথে তেল ঢেলে দেন, হেঁটে যাওয়ার সময় কোনো এক জায়গা অস্বাভাবিক নয়। যদি সেটা থেকে তিনি মুক্ত থাকতে পারেন, হয়তো তিনি এই বিষয়ে মনোযোগ দেবেন, কারণ তাদের বিলেতের কিছু শিক্ষা, গণতন্ত্রের কিছু আভাস মধ্যে পরিলক্ষিত হয়েছে বলে মনে হচ্ছে। জি, কিন্তু আমি সেদিন আমার আরেকটা অনুষ্ঠানে সাংবাদিক মাসুদ কামাল ছিলেন, আমি জিজ্ঞাসা করছিলাম যে সাংবাদিকরা তো তেল কেন দেন, মানে সাংবাদিকদের সমস্যাটা কি? আগেও মানে তেলের বস্তা, মানে তেলের ড্রাম নিয়ে নিয়ে বসতেন মনে হতো, এখনো এরকম একটা তেল দেওয়ার জন্য খুব উদগ্রীব হয়ে থাকেন, কেন এত সাংবাদিকরা তেল দেন? তেল খায়, আগে তো দিয়েছে ঘি, তারপরে আপনার মাখন, যা যা সব দিয়েছে। আপনি খেয়াল করেছিলেন যে বিগত আমলে কিন্তু এটা গ্রহণ করা হতো, দারুণ এনজয় করতেন, দারুণ এনজয় করতে। আপনার হাসি, পুরোনো ভিডিও গুলো দেখুন, হাসি হাসি মুখে ইয়ে, মানে কি, এবং খুব মানে ইনিয়ে বিনিয়ে, না আমাকে এরকম বলতে হবে না, মানে আরেকটু বলো,
হ্যাঁ, এরকম কিন্তু দৃশ্য ওখানে আমরা চিত্র দিই। আসলে কি হয় জানেন তো, মানে আপনার একটা বাথরুমে মানে লোকজন গেলে শুধু গান করে। তো গৃহীতা বলছে একদিন যে আপনারা এরকম কেন, আপনারা বাথরুমে গিয়ে গান করবেন? তো বলে যে আমি কিন্তু করি। বলছে, তাই নাকি? ওই বাসায় ওই ভদ্রলোক বেড়াতে গেছে একদিন, তো উনি বাড়ি জোরে গান করছে, তো বলছে আপনি কেন গান করলেন? বলে আমি কি জানতাম যে এই বাথরুম কি? হুম, বুঝতে পেরেছেন? হুম, এখন এমনই একটা জায়গা, যে ওখানে যাবে তাকেই তেল দিতে হবে। তেল না দিলে এখানে ধরেন খুব ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় কাজ হুম, করেছে বলে আমার মনে হয়েছে। কেউ তেল দিয়েছেন নিজের পদবিটা ধরে রাখার জন্য, হুম। কেউ তেল দিয়েছেন অর্থকড়ির জন্য, কেউ তেল দিয়ে জমি পাওয়ার জন্য। আর এখন শুরু হয়েছে কি করে প্রমাণ যায় যে আমি আপনার পক্ষে হুম। ছিলাম এবং আমি আপনাকে আরো অনেক বেশি তেল দিতে পারি। আমার তো মনে হয় এই প্রতিযোগিতাটা শুরু হয়ে গেছে। জি। আমি সাংবাদিক আনিস আলমগীরের প্রসঙ্গে এটা বলছিলাম। এখন একটু আজকেই একটু প্রথম আলোতে দেখছিলাম যে প্রফেসর আবুল বারাকাত অর্থনীতিবিদ অধ্যাপক তিনি তাকে আদালতে তোলা হচ্ছে, আদালত থেকে নেওয়া হচ্ছে। তিনি জামিন পাচ্ছেন না। প্রায় ৭ মাস হয়ে গেছে তিনি কারাগারে আছেন। এবং সেখানে মানে ওই রিপোর্টে বাবা মেয়ের একটা আবেগঘন অবস্থার বর্ণনা সেখানে করা হয়েছে। এবং তাকে হাতকড়া পরিয়ে তাকে প্রশ্নও করা হয়েছে, মানে একজন আইনজীবী প্রশ্ন করছিলেন যে তাকে জঙ্গিদের মতো করে নিয়ে যাওয়া হচ্ছে কেন। তখন আর এক মানে আইনজীবী, দুদকের আইনজীবী বলছেন যে তিনি প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংক থেকে ২৯৭ কোটি ৩৮ লাখ ৮৭ হাজার ২৯৬ টাকা আত্মসাৎ করেছেন, যা সুদে আসলে আরও অনেক বড় অঙ্ক বলছেন। তো এই হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ। তাকে এভাবে করে নিয়ে যাওয়া হচ্ছে, তার জামিন হচ্ছে না। এটাকে মানে এইটি আসলে কেমন ইঙ্গিত দেয়? এটি কি আসলে স্বাভাবিক হবার কথা? আচ্ছা দেখুন, আবুল বাত সম্পর্কে পজিটিভ কিছু ধারণা আছে। তিনি একজন গবেষক ছিলেন মানে অর্থনীতির বিষয়ে, এবং তার সাথে আমার একটা মঞ্চে কথা বলা হয়েছিল। ভালো বলেন, তথ্য ভিত্তিক কথা বলেন। এবং আরেকটা বিষয় হচ্ছে, এখানে আপনি যেগুলো বলছেন এগুলো আসলে মূল কারণ নয়। এগুলো মূল কারণ হলে বাংলাদেশ থেকে রিজার্ভ উধাও হয়ে যাওয়ার যে ঘটনা ঘটেছিল, তাদের কাউকে কাউকে আমরা 14 শিকের ওপারে দেখতাম। ওগুলো নিয়ে কোনো কথা হয় না, কিন্তু আবুল বারাকাতকে নিয়ে আবুল বারাকাত এই দেশে প্রগতিশীল ব্যাংকিং এর কথা বলতে গিয়ে এমন একটা ধর্মান্ধ গোষ্ঠীর বিরোধিতা করেছিলেন যারা আজকে নেপথ্য নিয়ন্ত্রণ করছে। তারা শাহরিয়ার কবির এবং আবুল বারাকাতকে হাত করা নয়, পারলে পায়ে কারণ তাদের স্বার্থে বিরুদ্ধে এই দুই বুদ্ধিজীবী এবং অর্থনীতিবিদ প্রবলভাবে লড়াই করেছিলেন। এবং এটাই হচ্ছে আবুল বারাকাত সব অপরাধ আমার বিবেচনায়। এবং এই কারণে তার ভবিষ্যৎ এবং তার মুক্তি এবং তার জীবন সত্য। জি। আহ, এবারে একটু আরও কিছু প্রেক্ষাপটের দিকে যাই। মানে নির্বাচন সামনে, কিন্তু এখন আমরা দেখছি ৭ কলেজের শিক্ষার্থীরা তারা প্রায়ই করেন এখন। নির্বাচনের আগেও দেখছি তারা এখন অধ্যাদেশ মঞ্চ নামে করে একটা বড় আন্দোলন গড়ে তুলতে চাইছে, যে বিশ্ববিদ্যালয় করার দাবিতে তাদের। এদিকে ইনকিলাব মঞ্চ তারা হাদি হত্যার বিচারে যে চার্জশিট হয়েছে সেটাকে নারাজি বলছে, তাতে আপত্তি জানিয়ে তারা আরও বড় করে আন্দোলন, তারা বিক্ষোভ মিছিল করছে সারা দেশে। এরপর যমুনা ঘেরাও, এরপর সংসদ ভবন ঘেরাও, এরকম কর্মসূচিও আসতে পারে বলে তারা ইঙ্গিত দিচ্ছেন। অন্যদিকে লুট হওয়া অস্ত্র উদ্ধার হয় নাই। মাঝে মাঝেই দেখা যাচ্ছে গুলির ঘটনা, বিভিন্ন রাজনৈতিক নেতা বা কর্মীরা তাদেরকে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনা হাদি হত্যার আগে পরে হয়েছে ঘটনাগুলো। একটা মামলাও রিটও হয়ে গেছে যে লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট হয়েছে হাইকোর্টে। এখন মানে সেই পুরনো প্রশ্নটা, এত কিছু যে ঘটছে এগুলো কি বিচ্ছিন্ন, নাকি এর মধ্যে কোনো আসলে পেছনে কোনো ক্রীড়ানক হিসেবে কিছু কাজ করছে? কি মনে হয়? দেখুন, এটা তো 100% সবাই বুঝতে পারে যে এটার পেছনে যদি শক্তি না থাকে, কারণ যাদের কথা আপনি বললেন, ঠিক আছে, ওই পর্যন্ত আন্দোলনে হাজার হাজার মানুষ এসছে, বলতে গেলে লক্ষ মানুষও হয়তো হয়েছে, ঠিক আছে, তারা সার্থক হয়েছে। পরে তারা তো আস্তে আস্তে ক্ষয়িষ্ণু হয়ে গেছে। এমন অবস্থা দেখবেন 15-20 জন, 50 জন, 100 জন, 500 লোক, তাদের কি শক্তি আছে এগুলি করার? পেছনে টানানো হচ্ছে। এবং একটা জিনিস আপনার, আমি এটা খুব পরিষ্কার করে বলতে চাই, ধরেন যে রাজনীতি যদি না থাকে, রাজনৈতিক সরকার যদি না থাকে, তাহলে ডাকেন না কেন, তার তো আসলে দরদ নেই। দরদ কেন থাকবে? আপনি আপনার বাচ্চার প্রতি যে দরদ, আপনার আয়ার কি সে দরদ থাকবে? কেয়ারটেকারের কি সে দরদ থাকবে? কেয়ারটেকার তার কর্তব্য কর্ম করবে এবং
ভাত হবে, মাছ খাওয়া হবে, সব খাওয়া হবে, গলায় কাঁটা লেগে গেলে একটু হাসিয়ে বের করে আনবে না, বা আপনার মতো উদ্বিগ্ন হবে না আপনার তার এটা। তো আমার মনে হয় যে এই জায়গাটাতে যারা এটি দিয়ে এগুলো করাচ্ছে তারা ঠিক পরিকল্পিত ভাবে কি করলে কি হয়। আমার মনে হচ্ছে একটা প্রেসার গ্রুপ বা যেটা আমরা বলছি যে এটাকে রাখা হচ্ছে যাতে আরো নির্বাচনের সময় হাতিয়ে নেওয়া যায়, কোয়ালিশন হাতিয়ে যেতে পারে, বিরোধী দল হাতিয়ে নেওয়া যেতে পারে, আসন হাতিয়ে নেওয়া যেতে পারে, ভয় লাগিয়ে অনেক কাজ করানো যেতে পারে। এবং যে ভয়টা বাংলাদেশ এখনো কাটিয়ে পারে, কি করে কাটিয়ে উঠবে? এই দেশে সবচেয়ে নিরাপত্তা বাহিনীর কাছের মানুষ, মানে আমাদের নিকট মানুষ, সেই পুলিশ হত্যারই কোনো বিচার হয়নি, পুলিশ হত্যা নিয়ে কোনো কথা হয় না। এই দেশে মিলিটারির অস্ত্র কেনা হয়ে, এবং আপনি দেখেন এইরকম একটা হঠাৎ ক্ষিপ্র হয়ে যাওয়া সমাজ, এবং এই মাঠে নামিয়ে যে ফায়দা লোটা, সেই প্রক্রিয়াটা এখনো হয়নি। আমার মনে হয় নির্বাচনের চাইতেও নির্বাচনের আগে এবং পরে এদের কি প্রভাব সেটা দেখা উচিত। এবং যারা সবচেয়ে যেটা মূল কথা যেটা বলতেছিলাম যে ওই যে অভিভাবকত্ব, অভিভাবক শূন্য, এইটা বারবার প্রমাণ হচ্ছে। আপনার ভালো খারাপ যাই বলি না কেন, আগের সরকারের আমলে কেউ না কেউ বেরিয়ে এসে কথা বলতো, এমনকি দেশের নিয়ে কথা বলতেন, এবং তিনি কথা বললে ওই সমস্যাটা ভালো থেমে যেত। কিন্তু এখন ওই ভরসার জায়গাটুকু বাংলাদেশে কিন্তু মানুষ করেন, মানুষ কিন্তু কে ক্ষমতা থেকে গেছে কে ক্ষমতায় আসবে চেয়ে বেশি ক্ষিপ্ত হয়েছে যে তারা যা চেয়েছে তা পায়নি, তাদের শান্তি গেছে, তাদের শীলতা গেছে, তাদের উন্নয়ন গেছে, এমনকি তাদের আমেরিকার ভিসাও গেছে। মবের অত্যাচার সহ্য করা ছাড়া তাদের সামনে তো আর কিছু নাই। জি। মানে আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন, মানে আপনি বলছেন কি কি গেছে, প্রধান উপদেষ্টা তো বলেছিলেন দায়িত্ব নেবার পর যে বাংলাদেশ, সবাই বাংলাদেশ হতে চাইবে, বাংলাদেশ একটা প্রেরণা যোগাবে। কিন্তু আমরা সম্প্রতি দেখলাম নেপালের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান তিনি বলছেন, দুঃখিত, তিনি বলছেন যে বাংলাদেশ হতে দিতে চাই না, আমরা নেপালকে বাংলাদেশ হতে দিতে চান না। হ্যাঁ, যেখানে মানে আগে পাকিস্তানের পার্লামেন্টে বলা হতো বাংলাদেশ হয়ে দেখাও, আগে বাংলাদেশ হয়ে দেখায়, সেখানে এখন বলা হচ্ছে যে বাংলাদেশ হতে দিতে চায় না। এটা আসলে কি বার্তা? মানে অনেক কিছু নাই নাই বলছেন, নতুন বন্দোবস্ত কি হলো সেটাও একটু শুনি। দেখেন, এটা যেটা বললে সুশীল আর কি যিনি বলেছেন এই কথাটা, আমি আমার একটা ফেসবুকে আমি লিখে, আমার মনে হয়েছে কি জানেন তো, নারী তো, হুম। নারী হচ্ছে মহিলা, এবং উনি আগেই টের পেয়ে গেছেন যে বাংলাদেশ কোন জায়গায় যাচ্ছে, ভাব করেছে আর যাই হোক দেশকে আমি বাংলাদেশ হতে দিব না। এবং যে রেফারেন্সটা আপনি দিলেন পাকিস্তানের কথা, পাকিস্তানের বুদ্ধিজীবীরা, আমার এখনো মনে হয় পাকিস্তানের একেবারে আপ ক্লাস বুদ্ধিজীবীদের একটা আলোচনায় আমাদের দেশ নারীর উন্নয়ন নিয়ে ওরা আলাপ করতে করতে বলেছিল যে সুইজারল্যান্ডের জন্যই আমাদেরকে আগে বাংলাদেশ হতে দাও। এই জায়গাটা থেকে আমরা কোথায় নেমে এসেছি? আপনি বললেন যে দেখুন, ইদানিং একটা কথা, ঠাট্টা কথা তো সত্যি, যেসব দেশেই নোবেল শান্তি পুরস্কার গেছে সেসব দেশেই দেখা যাচ্ছে না কোনো ধরনের একটা অশান্তি তৈরি হয়েছে। এটা দুটো কারণ হতে পারে, এক ব্যক্তি যখন সমাজ জাতি ছাপিয়ে বড় হয়ে ওঠে সেটাও তো একজন এক নায়ক, তাই না? এবং সেই ইমেজটা যখন সবকিছু চাইতে বড় হয়, শত্রু কিন্তু সবচেয়ে বড় শত্রু, তখন হয়তো তার ছায়া শত্রুই তাকে এবং দুর্ভাগ্যজনক ভাবে আমরা নোবেল বিজয়ীর হাতে পড়ে শান্তির পরিবেশে অশান্তির সবচেয়ে খারাপ জায়গায় চলে এসেছি। এবং আপনি যে বললেন অবনতিরও একটা চূড়ান্ত পর্যায়ে আমরা নেমেছি, যেখানে ভিসা বন্ধ, যেখানে নেপালের মতো দেশ, নেপাল এখনো আমাদের চাইতেও বহু অংশে পিছিয়ে না, অথচ নেপাল বলছে যে বাংলাদেশ হতে দেব না। এই যেটা আপনার হতাশার কথা, এই যে একটা আমাদের আসলে উত্তেজিত হওয়ার, কেউ হচ্ছে না কিন্তু, এবং দেখেন হতাশ হলেও বলতে পারছে না। বারবার আপনাকে যেটা বলছি, এখন যারা বাস করছে তারা অনেকটা মাছ নয়, জিয়ানো মাছের মতো বেঁচে আছি বেঁচে, কিন্তু তাদেরকে পুকুরে ফেলতে হবে, রাজনীতি পারবে তাদেরকে আবার তখন তারা ওখানে সাঁতরাবে, একে অপরকে মারবে, আবার উঠে আসবে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট আমরা দেখতে পাবো যদি রাজনীতি ফিরে আসে। আপনি মানে আমি প্রসঙ্গক্রমে বলছি, কোন একটা উপদেষ্টা আপনার নেগেটিভ কথা ছাড়া আপনি কোনো পজিটিভ কথাই আপনি শুনবেন। বছরে বাংলাদেশে পজিটিভ কথাবার্তাই বন্ধ হয়ে গেছে। এটা বাংলাদেশকে অবনত করার একটা বিশাল কারণ বলে আমি মনে করি। জি, কোনো মানে একটু নেটে একটু সমস্যা হচ্ছে, কথাগুলো মাঝে মাঝে কেটে কেটে যাচ্ছে। আশা করি
যদি মানে ভালো করার কোনো উপায় থাকে সেটা চেষ্টা করতে পারেন, অথবা আমি কন্টিনিউ করি যে আপনি ক্রিকেট অঙ্গনের কথা বলছিলেন। ক্রিকেট অঙ্গনের কথা জি। বলছিলেন, ক্রিকেট অঙ্গনের কথা একটু আসি, যে সেখানে তো সমস্যা দেখতেই পাচ্ছি। শুরু হলো সেই ভারতের আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেয়া, তারপরে আমরা বিশ্বকাপ যে খেলতে যাব না এই সিদ্ধান্ত, মানে ধারাবাহিকতাগুলো একটু বলছি। তারপরে তামিম ইকবালের একটা মন্তব্য যে একটু এটা আবেগ দিয়ে না, এটা আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। বিসিবি পরিচালক নাজমুল তিনি বলে ফেললেন যে তিনি ভারতের দালাল তামিমকে। তার পাশে দাঁড়ালেন বিসিবির আরেক পরিচালক সঙ্গীত শিল্পী আসিফ আকবর। তিনি বললেন বিদেশি দালালদের এখন চিনে রাখা দরকার আর কি, তাছাড়া ইতিহাস নিঃসংশয় থাকবে। এখন দেখলাম যে নাজমুল ইসলাম তারপরে শুরু করলেন যে ক্রিকেটাররা মানে ক্ষতিগ্রস্ত হবে, বিশ্বকাপ না খেললে বিসিবি ক্ষতিগ্রস্ত হবে না, এবং তাদের কাছ থেকে কি টাকা ফেরত চেয়েছি, কোটি কোটি টাকা, মানে অনেক টাকা খরচ করা হয়েছে তাদের জন্য, কিন্তু তারা একটা বিশ্বকাপ আনতে পারেন নাই, এরকম কথা। তারপরে ক্রিকেটারদের আপত্তি, নাজমুলকে অব্যাহতিও দেওয়া হয়েছে। আমরা দেখেছিলাম পিনাকি ভট্টাচার্য, প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট এবং প্রভাবশালী অ্যাক্টিভিস্ট, তিনি বলেছেন যে নাজমুলকে কে সরায়, নাজমুল থাকবে দেখি কে তাকে সরায় তার পোস্টে। এই যে ঘটনা পরম্পরা, আপনার কাছে কি মনে হলো, এগুলো কেমন হলো, কেন হলো? এই ক্রিকেট নিয়ে এইটা যে ঘটেছে, আমি যে কোনো পক্ষে বলতে গেলে এটা নিয়ে কথা হবে এবং গালাগালি করা হবে, কিন্তু সত্যটা হচ্ছে, দেখেন, বারবার যখন আমি কাউকে আক্রমণ করব, বিষোদ্গার করব, সেও এক পর্যায়ে করবে, রিটেলিয়েশন তো হবেই না। আমি ভারতকে একবারও সমর্থন করছি না, তাদের উচিতই হয়নি এই ধরনের একটা সিদ্ধান্ত সরাসরি বলা এবং এইভাবে রিয়াক্ট করা একটা খেলোয়াড়ের বিরুদ্ধে। কিন্তু যেভাবেই হোক এটা ঘটে গেছে, এবং ঘটে যাওয়ার পরে এটাকে মিনিস করার পরিবর্তে একচোখা যে সিদ্ধান্তগুলো, দেখেন যেটা আপনি বললেন, ইকবাল কি আমাদের চট্টগ্রামের মানুষ এবং আমার বাড়ির কাছাকাছি তাদের বাড়ি, যে তাকেও ভারতের দালালা হচ্ছে। মানে আপনি ন্যায্য কথা বললেই ভারতের দালালে পরিণত হয়ে যাচ্ছেন এই দেশে। আগেও হয়েছে, এখনো এইসব কথা বলা হচ্ছে। মুশকিল হচ্ছে যে পরিষ্কার ভাবে বলা হয়েছে যদি এটাতে আমরা অংশগ্রহণ না করি এবং সমঝোতা না হয়, তাহলে হয়তো জীবন ছাড়া কেউই আমাদের সাথে ক্রিকেট খেলবে না। এবং ক্রিকেট যে টাকা পয়সা এবং যে বোর্ড থেকে যে পয়সাগুলো পাওয়া যায়, যে সাহায্য, সেগুলো পাওয়া বন্ধ হয়ে যাবে এবং বাংলাদেশে ক্রিকেট রসাতলে যেতে বাধ্য। ধরেন একজন খেলোয়াড়ের জন্য আমার মনে হয় সবসময় ওয়ে টু কম্প্রোমাইজ, কথা বলে আলোচনা মাধ্যমে অনেক কিছু সমাধান করা যায়, কিন্তু এইখানে এটা একগুঁয়েমিতে চলে গেছে। একজন উপদেশ দেখলাম, তিনি নাক গলিয়েছেন এবং তিনি বড় বড় কথা বলেছেন, অথচ জয়শঙ্কর যখন তাকে দেখলাম বিগলিত ভাবে তার সামনে দাঁড়িয়ে থাক, তার মুখের হাসি যায় না, অথচ জয়শঙ্কর তো পাথরের মতো নির্মম। তাহলে এই যে আসিফের কথা বললেন, তিনি তো বলিউডে গান গেয়ে পোজ দিয়েছিলেন যে মানে জীবন সার্থক হয়ে গেছে, বিয়ে করেছে। তো নিজের বেলায় আপনি ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড হতেন, ভারতে নিজেকে অ্যাকসেপ্টেন্সটাকে সেলিব্রেট করছেন, আর ক্রিকেটের কথা হচ্ছে আপনি বিধ্বংসী ভূমিকা নিচ্ছেন। তামিম ইকবালের ভারতের দালাল, সাকিবকে খেলতে দিচ্ছেন না, মাশরাফির পুড়িয়ে দিয়েছেন। তো দেখে শুনে আমার যেটা মনে হয় যে যখন কাটাই হয়েছে জাহান্নামী ক্রিকেট, তাহলে আর বাকি থাকবে কেন ক্রিকেট, এরকম কিছু একটা। জি, একদম শেষের দিকে শেষ প্রশ্ন করি যে আওয়ামী লীগ প্রচারণা চালাচ্ছে নো ভোট নো ভোট, তারা বলছে যে ভোট বর্জন করবার কথা। আপনার কি মনে হয়? অন্যদিকে আমরা দেখছি যে জামাত এবং বিএনপি দুপক্ষই বেশ বেশ মানে সরাসরি আওয়ামী লীগের ভোট টানার চেষ্টা করছে। আসলে কি হবে, আওয়ামী লীগের ভোটাররা তাদের আহ্বানে সাড়া দেবে, নাকি আওয়ামী লীগের যে আহ্বান সেটিতে সাড়া দেবে? দেখুন, এখন আওয়ামী লীগ যারা পাঁড় সমর্থক এবং যারা স্টেট, আমি বলবো, যাদেরকে সবাই ভোট কেন্দ্রে যাবে না, অমনিতেও যাবে না, তারা গেলে ক্লান্ত হবে এবং তাদের অনেকেই আসলে হয় আত্মগোপন করে আছেন বা করেছেন। আওয়ামী লীগের এই মানে আপনার যে আবেদন বা যে প্রচার, সেটা তারা করতেই পারে তাদের রাজনৈতিক স্বার্থে। তো আমার জানি মনে হয় মানুষ ভোট দিতে যাবে। ভোট দিতে যার তিনটে কারণ আমার কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়েছে। প্রথম কারণ হচ্ছে বহু বছর মানুষ দেয়নি, তাহলে মানুষ উঠবে না, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে অতিষ্ঠ হয়ে গেছে মানুষ এই মব এবং রাজনৈতিক কর্মকাণ্ডে, এটা থেকে পরিত্রাণের জন্য অনেক মানুষ যাবে। আর তৃতীয় হচ্ছে বিএনপির একটা স্ট্রং সাপোর্ট বেস আছে, যেটা আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগের অনেকেই আসলে বিএনপি কে সমর্থন করে এই যাত্রা নিজেদের যান বাঁচাতে চাইবে বলে আমার। এবং আমার আরেকটা কথা মনে হয়, অনেক কাগুজে আহ্বান হয়তো অন্তর থেকে আওয়ামী লীগও চায়
যে সরকার এসে অন্তত এই সরকারটা হটে যাক, আমার মনে হয় এরকম। জি, আপনি তাই মনে করছেন। একটা অভিযোগ ভারতের প্রতি, ভারত নিয়ে যেহেতু অনেক কথা হলো, তারা বাংলাদেশের মানে যেই মূল অভিযোগটা বাংলাদেশের প্রতি তোলে অন্তত আনুষ্ঠানিকভাবে, সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে বাংলাদেশে। কদিন আগে দীপু বিশ্বাস তার সাথে যে নির্মম মেরে ফেলে। ঘটনাটি ঘটে গেল, প্রায় দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায়, যেমন সিলেটের গোয়াইনঘাটে দেখলাম, সেখানে এক সংখ্যালঘু পরিবারের বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। মানে আপনি কি আপনার নিজের অভিজ্ঞতা থেকে একটু বলবেন আসলে, ধরেন আপনার চেনা এরিয়া, পরিবার পরিজন, আত্মীয় স্বজন দেশে যারা আছে, তাদের কি বিশেষ কোনো কমপ্লেন আছে নাকি বরাবর যেরকম থাকে সেরকমই? আসলে আমাদের দেশে তো আসলে একটু সমস্যাই থাকেন সবসময় কম বেশি, সেরকমই নাকি কোনো বিশেষ পরিস্থিতি? দেখুন, যে কোনো দেশে সংখ্যালঘু হয়ে জন্মানোটা এক ধরনের অপরাধ, একটু ভীতি কারণ থাকতেই পারে। আমি ব্যক্তিগতভাবে ফিল করিনি। আমি সত্যি বলছি, যেটা আমি ব্যক্তিগতভাবে আসলে ওই ধরনের সংখ্যালঘু মনস্তত্ত্বে সেভাবে বিশ্বাস করিনি। কিন্তু হ্যাঁ, হ্যাঁ, কি আতঙ্কে আছেন এটা আমি জানি। এই আতঙ্ক আপনি যেটা বলছেন, কি বিগত সরকারের আমলেও হয়নি? হুম। থেকে যাবার অল্প আগে কুমিল্লায় যে পুজোর সময় যেটা হলো, পরে মারামারিটা হয়েছিল, এবং এর পরবর্তী একটি টক শোতে আমি এই জন্য আপনাদের আমলে বড় হচ্ছে গত 14 বছরে এদের ভেতরে এই ধরনের অসাম্প্রদায়িকতা কাজ করেনি, এটা কি আপনাদেরকে পীড়িত করে না? সাথে যিনি সহ আলোচক ছিলেন আওয়ামী পন্থী, তিনি এটা খুব মানে মাইন্ড করে এটার জন্য। কিন্তু মুশকিল হচ্ছে প্রত্যেক আমলে এটা যেটা মনে হয় বাড়াবাড়ি ধরনের কিছু ঘটনা ঘটেছে। পরিচিত সহকর্মী এক সময়ে সে বলেছে যে মেয়ের জন্য, পরিচয়ের জন্য, এবং আপনি খেয়াল করবেন বিভিন্ন জায়গা থেকে সুকৌশলে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে অবিশ্বাস এবং অনাস্থার কারণে, যেটার কি আমি জানি না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, দেখেন, বাংলাদেশ দাঙ্গা সম্ভব নয়, দাঙ্গা লাগবে না, এটা আমার একটা দৃঢ় বিশ্বাস। কিন্তু দাঙ্গা চাইতেও অধিক করা যেতে পারে অর্গানাইজড ওয়েতে, কোন রাজনৈতিক শক্তি তাকে মদত যোগায়। আমার মনে হয় সেইখানে সংখ্যালঘুরা অনিরাপদ। সেটা শুধু হিন্দু বলে নয়, আমাদের যারা প্রগতিশীল মুসলমান আছেন, যারা সংখ্যাগুরু মুসলমান, তারাও আসলে এক ধরনের বিপন্নতা আছেন। বিপন্নতা কাটাবার জন্যই রাজনীতি, বিশেষ করে সংস্কৃতির বড় ভূমিকা থাকার কথা ছিল, যেটা বিগত আমলে ধ্বংস করে দেয় নিয়ে আসছে। আমরা নতুন নতুন ঘটনা কিন্তু দেখতে পাচ্ছি, যেমন নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতির কারণে এখন মূলত নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি এবং জামাতের মধ্যে। বিএনপি নিজেরা একটা জোট করেছে কিছু দলকে সঙ্গে নিয়ে, তার যারা শরিক আছে তাদেরকে কিছু আসনে ছাড় দিয়েছে, এবং এটা মোটামুটি মানে শান্তিপূর্ণ ভাবে এটা সমাধান হয়েছে, যদিও অনেক জায়গায় বিদ্রোহী প্রার্থী আছে, বাট তারা থামানোর চেষ্টা করছে। মানে জোটের মধ্যে কোনো ঝামেলা নেই। আবার বিপরীত দিকে আমরা দেখছি জামাতের জোটটাকে আমাদের প্রথম দিকে বেশ শক্তই মনে হচ্ছিল, কিন্তু এখন দেখছি জামাতের সবচেয়ে বড় যে শরীর ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা যেন একটু মান অভিমানের মতো আছেন। তো তাদের জন্য কয়েকটা আসন রেখেই জামাত বাকিদের 253টা আসনের প্রার্থী ঘোষণা করে দিয়েছে 8 দলের জন্য। আরো 3 দল থাকলো, সেই 3 দলকে ইসলামী আন্দোলন সহ আরো 3টা দল। কিভাবে এটা সমাধান হবে এখনো বোঝা যাচ্ছে না। তো জোট যদি ভেঙে যায় জামাতের সঙ্গে যারা করেছে ইসলামী আন্দোলন, ইসলামী আন্দোলন কিন্তু একটা শক্তিশালী জোট, এই একটা শক্তিশালী পলিটিক্যাল পার্টি। যদি জোট ভেঙে যায়, এই দুটো প্রশ্ন আপনার কাছে আমার। একটা হলো জোটের এই ভাঙনটাকে আপনি কিভাবে দেখছেন? দ্বিতীয়ত হলো যদি জোটটা না থাকে তাহলে কি বিএনপির জন্য ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে? দেখেন যে জোট প্রায় ভেঙে গেছে। অ্যাকচুয়ালি ইসলামী আন্দোলন আহ, বাংলাদেশের সাথে জামাতের জোট হওয়ার এই পর্যায়ে যে কথাবার্তা আসছে, এটাই তো একটা বিরাট ব্যাপার। কারণ তাদের যে ধর্মীয় একটা বিভাজন আছে, তাওহীদপন্থী জামাত তো যেমন পীর কথায় একেবারেই বিশ্বাস করে না, মাজার কথায় বিশ্বাস করে না, এখানেই পার্থক্যটা রয়ে গেছে। তারপরে যে এই যে রেজাউল করিম এবং ফয়জুল করিম, এই যে দুইজন পীর জাদা একই পরিবারের, এদের ভিতরেও কিন্তু
এই আছে, দ্বিধা বিভক্তি আছে, একজন চাচ্ছে একজন চাচ্ছে না। তবে এইটাকে একটা হাইপ যে এই দুইটা জামাতের সাথে এই দলটা থাকলেও হয়তো জামাতের অনেক সুবিধা হতো। সুবিধাটা কি মার্জিনাল হতো। ধরেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গত 3টা নির্বাচন করছে, সব নির্বাচনে ছিল মোটামুটি, তারা কিন্তু একটা সিটও পায় নাই। এমনকি মনে হয় একটা সিট ছাড়া তারা কোথাও তাদের জামানত বাঁচাতে পারেনি। এখন এটা থাকলেও জামাতের যে খুব একটা উপকার হতো, একটা হতো, হাইপ হতো, যে লোকের ভেতরে একটা ধারণা হতো এইবার ইসলামী আন্দোলন হাত পাখা মাখা জামাতের সাথে আছে, জামাত মনে হয় অনেক সিট পেয়ে যাবে। আর জামাত যে 10-12টা সিট ছেড়ে দিচ্ছে, ওই সিটগুলিতে জামাত ক্যান্ডিডেট দেয় নাই, যার ফলে এটা অটোমেটিক্যালি ওই সিটগুলি জামাতের থেকে সরে গেছে, এবং কয়েকটা সিট হয়তো ইম্পর্টেন্ট ছিল। আর জামাতের তো ভোট নাই। আপনি সারা বাংলাদেশে তো জামাতের যে যেটা যেভাবে বলা হচ্ছে, যেভাবে জামাতের ভোট মানে সেই শেয়ার বাজারের মতো জামাতের সিট নেয়ার জন্য যে একটা আহ একটা উঠে পড়ে লাগছে সবাই, যে জামাতের ওই সিটটা ছেড়ে দিলেই মনে হয় মানে হয়ে যাব, এই ধরনের কারাকারি আমার কাছে মনে হয় যে খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বিএনপির সিট ছেড়ে দিলে একটা কথা আছে, আওয়ামী লীগ বিএনপি ছাড়া আর আপনি কোন যে দলের কথাটা বলছিলেন, সিট। আমি একটু থামাই আপনাকে। যে এক নম্বর কথা হলো, আপনি প্রথমত যে তথ্যটা দিচ্ছেন, এই তথ্যটা কিন্তু অনেকেই নেবে না, যে জামাতের কোনো ভোট নাই। জামাতের ভোট নাই, এটা এটা কিন্তু একটা মিথ। মিথে কারণে একসময় তো আমরা এটাও মনে করতাম যে মেয়েরা শিবিরকে ভোট দেয় না, কিন্তু আমরা তো 5-5টা বিশ্ববিদ্যালয়ে দেখলাম মেয়েদের হলেও শিবিরের জয় জয়কার। মেয়েরা শিবিরকে ভোট দেয় না, না দেওয়ার যে যুক্তিগুলি, এই যুক্তিগুলো আমরা জানি, কিন্তু দেওয়ার যুক্তিগুলি কি আমরা জানি? জানি না। তাহলে না জানার কারণটা কি এটা যে আমাদের অজ্ঞতা? তারা কিন্তু অনেক কিছু করে ফেলেছে যেটা হয়তো আপনি আমি বুঝতে পারছি না, এমনও তো হতে পারে। শুনেন, যে 5টা ইউনিভার্সিটিতে জামাতের বা শিবিরের যে নিরঙ্কুশ বিজয় হয়েছে, এই বিজয়ের পেছনে তাদের যে অনুঘটক, তাদের যে অনুষঙ্গ, যেসব ফ্যাক্টরের জন্য হয়েছে, সেগুলো একটু বিচার করি আমরা। জামাত কিন্তু সবসময় চাইছে যে একটা শিক্ষিত, একটা প্রশিক্ষিত বাহিনী তারা তৈরি করবে, খুব ডিসিপ্লিন, এবং তার জন্য তারা স্কুল কলেজ মাদ্রাসা থেকে তাদেরকে ট্রেন আপ করছে। এবং বিশ্ববিদ্যালয়তে ভর্তি হওয়ার জন্য যে কোচিং সেন্টারগুলি, জামাত পরিচালিত, শিবির পরিচালিত কোচিং সেন্টার, এই যে কথাগুলি বহুদিন ধরে আছে, যার ফলে ঢাকা ইউনিভার্সিটি, অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিতে এই শিবিরপন্থী ছেলে এবং মেয়েদের ভর্তিটা সহজ হয়েছে, এবং ব্যাপক সংখ্যক তারা ভর্তি হয়ে গেছে। তারপরে যে আইনটা এটা ছিল যে আপনার দাখিল আলিম পাশ করেই তারা ভর্তি হতে পারতো, এই যে ভর্তি হতে পারছে, এটারও একটা আছে। কিন্তু জনগণকে জামাত এইভাবে প্রশিক্ষিত করছে কিনা, এটা কিন্তু কোনো কিছু নাই। এবং আরেকটা বিষয় হচ্ছে কি, যে অনেকে বলেন যে এর কোনো ইম্প্যাক্ট পড়বে না এই 5টা ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে জামাতের বা শিবিরের এই যে বিপুল মানে জনপ্রিয়তা, এটা পড়বে, কিছুটা তো হইলে পড়বে। কারণ যারা এখানে উইন করছে তারা একটা জেন জি প্রজন্মের, একটা ইয়াং প্রজন্মের আহ অংশীদার, এবং তারা তো ভোট দেবে, তারা তো জাতীয় নির্বাচনেও ভোট দেবে। এখন এই ইয়াং ছেলে মেয়েরা কেন এতটা ভোট দিল এই ইউনিভার্সিটিগুলিতে, সেটা কি ট্রান্সলেটেড হবে জাতীয় নির্বাচনে? আমার মনে হয় এরা তো কর্মী, এরা তো অনেক নির্বাচনেই অংশগ্রহণ করবে, ব্যাপকভাবে অংশগ্রহণ করবে, এর একটা ইম্প্যাক্ট পড়বে। কিন্তু এমন ইম্প্যাক্ট পড়বে না যে জামাত বহু জায়গায় মানে 70-80টা সিট পেয়ে একটা ব্যাপক তুলকালাম কাণ্ড করে ফেলবে, সেই ধরনের আশা করাটা ঠিক হচ্ছে না। কারণ আমাদের যে মেইন স্ট্রিম পলিটিক্স এর মধ্যে তার সমর্থকের সংখ্যা অনেক কম, অনেক কম। এবং আপনি যদি ইতিহাস দেখেন, আমাদের যে নির্বাচনের যে 4টা নির্বাচন কেয়ারটেকারের আন্ডারে, যেগুলিকে বলা হয় যে রিলায়েবল,
যেমন 91 এর ইলেকশন, 96 এর জুলাই ইলেকশন, 2001 এর ইলেকশন, 2008 এর ইলেকশনও, এখানে ধারাবাহিকভাবে জামাতের ভোট কমছে। 91 এর ইলেকশনে জামাত 12% ভোট পেয়েছিল, 12 সামথিং ভোট পেয়েছিল, 18টা সিট পেয়েছিল। আপনার 96-এ জামাত 8% ভোট পেয়েছে এবং 3টা সিট পেয়েছে। 2001-এ জামাত 4.13% ভোট পেয়েছে। 2008-এ জামাত 4.7% ভোট পাইছে। এই যে ধারাবাহিক ভাবে কমছে, 2001 এবং 2008-এর হিসাব থাকলে এভাবে হবে না। হবে না এই কারণে, এই সময়ে তারা তো বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছে। জোটবদ্ধ হয়ে নির্বাচন করার কারণে বিএনপির যে আসনগুলি ছিল সেই আসনগুলিতে তো জামাতের ভোট হিসাব করা হয় নাই, ওই ভোটগুলো তো বিএনপির সঙ্গে মিশে গেছে। জামাত যে কয়টা আসন পেয়েছিল নির্বাচনের জন্য, প্রতিদ্বন্দ্বিতা করার জন্য, সেই আসনগুলোর ভোটই কেবল কিন্তু আমরা হিসাব করছি। যে 4 এবং সেই এটা আসলে জামাতের ভোটের চেয়ে অনেক বেশি। না শুনেন, 2001-এ জামাত সিট পেয়েছে 3টা, 2008-এ জামাত সিট পেয়েছে 2টা। বুঝলেন, এখানে যে যে জিনিসটা অ্যালায়েন্সটা ছিল 91-এ অঘোষিত বিএনপির সাথে জামাতের, যে জামাত যেখানে স্ট্রং সেখানে বিএনপি উইক ক্যান্ডিডেট দিছে এবং সেইখানে আপনার জামাতকে তারা ভোট দিছে। 18টা সিট পেয়েছে, কিন্তু 18টা সিট কম না। তো সুতরাং জামাতের যে এই এখন আর কোশ্চেন আছে যে 2008-এর পরে তো দেশে এক ধরনের না, দেশে ফ্যাসিজম চালু হয়ে গেছিল ধীরে ধীরে একেবারে। সেইখানে মানুষের অনেকটা অ্যালিনিয়েটেড হয়ে গেছে আওয়ামী লীগ থেকে। অনেকে জামাতের ভোট বাড়ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই, তারা তো একেবারে বসে নাই, কিন্তু ব্যাপকভাবে বাড়ছে। এবং ব্যাপকভাবে আপনার আর একটা জিনিস, যে আমরা সবসময় পপুলার ভোট নিয়ে চিন্তা ভাবনা করি যে কত পার্সেন্ট ভোট পেলো, পার্সেন্টে খুব একটা আসে যায় না, আপনার সিটগুলিতে আসে যায়, যে কোন সিটগুলিতে জামাতের থ্রেশহোল্ড অর্থাৎ সিম্পল মেজরিটি পাইলো অন্যান্য ক্যান্ডিডেটের তুলনায়। সেই জায়গাগুলি কিন্তু অনেকটা সুনির্দিষ্ট। আপনার যেমন সাতক্ষীরার যে 5টার মধ্যে 4টে সিটেই জামাত বেশ স্ট্রং, আপনার গাইবান্ধায় সিট আছে স্ট্রং, দিনাজপুরে আছে, আপনার কক্সবাজার আছে, এরকম কিছু কিছু জায়গা আছে যেখানে জামাত তার মানে সাধারণ জনগণকে প্রশিক্ষিত করতে পারছে, তাদের আইডিওলজির দিকে আনতে পারছে। কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী তারা তেমন ভাবে আনতে পারছে বলে আমার কাছে মনে হয় না। সুতরাং এইখানে দেখেন জামাত কিন্তু এই যে সবাই কিন্তু ওই জাতীয় পার্টিকে ইলেকশন থেকে বাদ দিতে চায় কেন? কারণ যদি নির্বাচন হয়, বিএনপির নির্বাচনে উইন করার সম্ভাবনা অনেক বেশি, সিগনিফিক্যান্টলি হাই, তারা সরকার গঠন করার মতো সিট পেয়ে যাবে। কিন্তু সেকেন্ড বিরোধী দল কে হবে, জামাত না জাতীয় পার্টি? এই প্রশ্নটা কিন্তু একটা বিশাল প্রশ্ন। জাতীয় পার্টির কিন্তু পপুলার ভোটও বেশি। এখনো সম্ভাবনাময় একটা প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবতেছেন? আমি শুধু তো জাতীয় পার্টি না, যে আওয়ামী লীগের ভোটগুলিকে, ওই যে আছে না মহাবিশ্বের ডার্ক ফোর্স বলে একটা কথা আছে, দেখা যায় না ডার্ক ফোর্স, কিন্তু অনুভব করা যায়, যে এই গ্রাভিটেশনাল পুল থেকে বলা হয় এখন সেই আওয়ামী লীগের ভোটাররা কোন দিকে ভোট দেবে। তাদের সামনে তো কোনো আওয়ামী লীগের ক্যান্ডিডেট নাই, তাদের ধরেন জামাত আছে, বিএনপি আছে, আর অনেক জায়গায় জাতীয় পার্টি আছে। তাদের জন্য জাতীয় পার্টি তাদের ট্রাডিশনাল অ্যালাই, সহযোগী, সব সব কর্মকাণ্ডের সহযোগী, লুটপাট বলেন, গুম বলেন, এগুলি তো সব জাতীয় পার্টিকেই তারা পাইছে। এখন ন্যাচারালি দেখবেন যে আওয়ামী লীগের অনেক ভোট যেখানে সুটেবল জাতীয় পার্টির ক্যান্ডিডেট আছে, আর যদি মনে করেন স্থানীয় যে আওয়ামী লীগ নেতাদের একটা ইনফ্লুয়েন্স আছে, তারা হয়তো অন্য কাউকে দিতে বলতে পারে, সেই ভোটগুলিতে যাবে। সুতরাং জাতীয় পার্টি, এই যে শামীম পাটোয়ারি যে কথাটা বলছে যে জাতীয় পার্টি 70টা সিট পেতে পারে, একেবারে বাড়াই বলে নেই, ইটস পসিবল। তার মানে আপনি কি জাতীয় পার্টির সম্ভাবনাকে জামাতে ইসলামের উপরে রাখছেন? অফকোর্স উপরে রাখছি আমি জাতীয় পার্টির সম্ভাবনা, কারণ আপনার ভোটের এখানে
আমরা জাতীয় পার্টিকে লাইক করি বা করি না সে কথা না, তার ভোট কি পরিবার আছে, ট্রাডিশনালি তার ভোট বেস গুলি কোথায় কোথায় আছে, এবং তার যে অর্থনৈতিক সক্ষমতা, ব্যাপক টাকা পয়সাও তাদের আছে, এবং আপনি নির্বাচন করার যে আপনার মানে অভিজ্ঞতা সেইটাও আছে তাদের। তাছাড়া জামাতের আর একটা বিষয় হচ্ছে, আপনি দেখেন যে নাসিরুদ্দিন পাটোয়ারি যেখানেই যাচ্ছে সেখানেই কিন্তু এই কথাটা আসতেছে যে আপনারা জামাতের সাথে গেছেন কেন, বিএনপি লোকেরাই বলতেছে। এইখানে জামাতের এই এনসিপি কে নেওয়ার ফলে জামাতের ভোট ব্যাংকে একটা আঘাত আসছে। এট দ্য সেম টাইম জামাত তার ৭১-এর যে একটা কালিমা ওইটা থেকে মুক্তি পাওয়ারও চেষ্টা করছে, কিন্তু তার কিছু ভোট কমে যাওয়ারও সম্ভাবনা আছে, এবং এই যে সেটা, এবং এনসিপিরও ক্ষতি হয়েছে। এনসিপি কে লোকে আশা করে নাই যে তারা জামাতের সাথে এই গাঁটছড়া বাঁধবে। জি, আচ্ছা, আমরা একটু অন্য একটা প্রসঙ্গে যাই। ইলেকশনের একটা বড় বিষয় হচ্ছে গণভোট। জুলাই সনদের পক্ষে জনগণের কি অবস্থান হবে, হ্যাঁ অথবা না, এটা। এবং এটা আমরা দেখতে পাচ্ছি যে সরকার নিজে একটা পক্ষ হয়ে গিয়েছে এবং তারা গণভোটের পক্ষে নানাভাবে প্রচারণা চালাচ্ছে। আলী রিয়াজ সাহেব তো মাঠে ময়দানে দৌড়দৌড়ি করছেন যে কিভাবে গণভোটকে হাত জয়যুক্ত করানো যায়। তো আবার কেউ কেউ এমনও বলছে যে সরকার যত বেশি, এটা প্রথমত একটা প্রশ্ন উঠেছে যে সরকার এটা করতে পারে কিনা। আপনি এই প্রশ্নের জবাব আমাকে দিবেন। তার সঙ্গে আমি আরেকটা প্রশ্ন জুড়ে দিচ্ছি, এটা হলো যে সরকার, অনেকে এমন কথা বলছেন যে সরকারের পক্ষ থেকে যত বেশি গণভোটের পক্ষে প্রচারণা চালানো হবে, হ্যাঁ অথবা নার পক্ষে, যে কোনো একটা দিক, সরকার তো হ্যাঁ চালাচ্ছে, যদি হ্যাঁ পক্ষে যত বেশি তার প্রচারণা করবে, মানুষ তত বেশি নাকে ভোট দেবে। কারণ তাদের বক্তব্য হলো এটা অজনপ্রিয় সরকার, যে কথা বলবে সাধারণ মানুষ তার বিরোধিতা করবে। এটাই হলো আমাদের দেশে ভোটারদের একটা কমন সাইকোলজি। আপনাকে আমি এক্ষেত্রে একটু, আমার প্রশ্নটা বড় হয়ে যাচ্ছে, কিছু মনে করবেন না, আমি এক্ষেত্রে আপনাকে একটু একটা তথ্য দিয়ে একটু সহযোগিতা করতে চাই। আমার চ্যানেলে আমি একদিন আগে একটা জরিপ দিয়েছিলাম। সেই জরিপে আমার প্রশ্ন ছিল এরকম যে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য সরকার প্রকাশ্যে প্রচারণা চালাচ্ছে, আইনগত বা নৈতিকভাবে এটা ঠিক হচ্ছে কিনা তা নিয়েও বিতর্ক আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সরকারের এমন প্রচারণা কি হ্যাঁ ভোটের সংখ্যা বাড়াবে? উত্তরে 24% লোক বলেছে সরকার যত প্রচার করবে হ্যাঁ ভোট তত বাড়বে। আর 53% লোক বলেছে সরকার যত প্রচার করবে না ভোট তত বাড়বে। আর 17% লোক বলেছে সরকারের প্রচারে কিছু যায় আসে না, ভোট যা হবার তাই হবে। আর 6% লোক কোনো মন্তব্য করতে চান না। আপনার কি মনে হয়, এটা কি তাদের কাজটা নৈতিক হচ্ছে? 1 নম্বর। 2 নম্বর হলো, ভোট কি এতে সরকারের পক্ষে বাড়বে? এখানে দেখেন, সরকার নৈতিকতার প্রশ্নে হেরে গেছে, কারণ সরকার বলছে যে হা ভোট হইলে, হা ভোটে ভোট দিলে, হাতে ভোট দিলে সবকিছু পাওয়া যাবে, নাতে ভোট দিলে কিছুই পাওয়া যাবে না। তো এই কথা কি সে বলতে পারে কি না? সে তো এটাকে অর্গানাইজ করছে, সে অনেকটা রেফারির মতো। সে সরকার এবং ইলেকশন কমিশন এটা এক ধরনের রেফারি, আম্পায়ারের মতো, তারা কোনো পক্ষ নিতে পারে না। আপনার যদি ওই প্রশ্ন দেখেন যে ফিলোসফিক্যাল পয়েন্ট অফ ভিউতে, যে আপনি জনগণের মতামত চাচ্ছেন, সরকার এই কথাটাই বলতে পারে যে আপনি সুচিন্তিত মতামতটা দেন, হ্যাঁ এই, না এই। সুতরাং এইখানে সরকার তার নিরপেক্ষতা হারিয়েছে, এবং নৈতিক প্রশ্নে তার একটা মানে ব্যাড এক্সাম্পল সৃষ্টি করলো। সে হা ভোট এবং না ভোটের যখন অপশন আসছে না ভোটের, এবং সে বলতেছে হা ভোট হলে সবকিছু হবে, না ভোট হলে কিছুই হবে না, খারাপ জিনিস, একটা ব্যাড বাংলাদেশের জন্য। তাহলে তুমি না ভোট উঠাই দিতা, তুমি শুধু হা ভোটই রাখতা। যদি সবই নিরঙ্কুশ ভাবে ভালো হয় তো শুধু রাখো হা, আর কিচ্ছু না। মানে না ভোটেরও তো
বেনিফিট থাকতে পারে। যেমন আমি মনে করি যে আমি না ভোট দেব। আমি না ভোট দেব কেন? আমি কোনোভাবে সিদ্ধান্ত নেওয়া কোনো একটা আহ, সাধারণ বুদ্ধিতে সিদ্ধান্ত নেওয়া যায় না যে এই ভোটের ব্যালটে আমি যে ব্যালটটা ছাপা হবে সে ব্যালটটা আমি পড়ে দেখেছি। সেখানে 160টা শব্দ, 140টা না, আমি আগে 160টা শব্দ দেয়া আছে, পড়তেই লাগে 2 মিনিট। এবং সেখানে 4টা প্রপোজিশন, প্রস্তাবনা বা দফা আছে। এক দফায় আছে যে উচ্চকক্ষ থাকবে, আমি উচ্চকক্ষের বিরুদ্ধে। আবার আরেক দফায় আছে যে প্রাইম মিনিস্টারের টার্ম লিমিট করা হবে, যে যতবারই নির্বাচিত হন না কেন 10 বছরের বেশি হতে পারবেন না। এটা আমি লাইক করি, এটা আমি লাইক করি। এরকম আপনার আছে, কিছু কিছু আছে আমি পছন্দ করি, কিছু কিছু আছে আমি বিরোধিতা করি। এখন আমি একজন সাধারণ বুদ্ধির লোক, আমি কিভাবে ভোট দেবো? হা ভোটও দিব কিংবা না ভোটও দেবো, তাহলে তো বাতিল হয়ে যাবে। ভোটের নিয়ম হচ্ছে যে যে কোনো একটা। আমি কিভাবে দেব? এখানে অনেকগুলি জিনিস আছে। আর একটা জিনিস হচ্ছে কি, ভোট মানে ইনফর্মড হওয়া। আপনি যখন একটা ক্যান্ডিডেটকে একটা মার্কায় ভোট দেন, যারা নিরক্ষর তারা তো মার্কা দেখে ভোট দেয়, আর যারা পড়তে পারে তারা ওই নাম দেখে ভোট দিতে পারে। মার্কাটাই মেইন। এখন দেখেন, তারা কিন্তু জানে যে এই মার্কার এই ক্যান্ডিডেট, তার জন্য ব্যাপক প্রচারণা চালানো হয়, ব্যাপক প্রচারণা চালানো হয়। ইলেকশন কমিশনও অনেক কিছু প্রকাশ করে ব্যালটে দিয়ে দিচ্ছে। সে ইনফর্ম ভোট দিচ্ছে, ইনফর্ম হয়ে একটা ভোট দিচ্ছে। আমি এই গণভোটে আমি কি ইনফর্মড হয়ে ভোট দিতে পারবো? আমি কি ওই ব্যালটটার যে 4টা দফা আছে পড়ার সময় পাবো? 2 নম্বর কথা হচ্ছে, ওই ব্যালটের মধ্যে দেয়া আছে যে এই জুলাই সনদের যে 30টা দফা, সেই 30টা দফা সব রাজনৈতিক দল এগ্রি করছে। সেটা হা ভোট দিলে সেটা আমার মেনে নিতে হচ্ছে। আপনি বলেন তো, এই 30টা দফা কোন জায়গায়, কোন ওয়েবসাইটে আছে? কোথায় আছে এই 30টা দফা যেটা এগ্রি করে ই করছে? তারা তো এখানে 84টা দফা দিছে, 48টা দফা ই করছে, বিভিন্ন ধাপে ধাপে। কিন্তু 30টা দফা এবং তার ওয়ার্ডিং গুলি কি, এগুলি খুঁজে পাওয়া যাচ্ছে না। 30টা দফা তারাও লেখছে ওইখানে, সেটা কোথায় আছে? কোথাও নাই। 30টা দফা ওইখানে দিয়ে দিত লেখা যে এই 30টা দফা। আপনার গণভোট হয় বাইনারি, হা কিংবা না, একটা প্রশ্নের উত্তর থাকে। এইখানে এরা লেজে গোবরে করে ফেলেছে। এখানে অনেকগুলি প্রশ্ন, অনেকগুলি প্রশ্ন। আপনি দেখেন, একজন বিএনপির যদি ভোটার, সে তো বিশ্বাস করে 31 দফায়। এইখানে 31 দফায়, এইখানে 31 দফায় 31 দফায় অনেক বিষয় আছে যেটা এই ইসের মধ্যে নাই, আপনার এই সংস্কারের মধ্যে নাই। তাহলে সে কি করবে? সে যদি হা বলে আসে, তাহলে তার 31 দফা কায়েম করা হলো না, কারণ কিছু আছে কন্ট্রাডিক্টরি এই 31 দফার সাথে এই বিষয়টা। আরেকটা বিষয় হচ্ছে কি, যে এই সরকার একই একই পার্লামেন্টকে সে 2টা ভাগে ভাগ করছে। যদি আপনার যে এটা কিভাবে ইমপ্লিমেন্টেড হবে তার জন্য যে গেজেট নোটিফিকেশন করছে, সেটা যদি আপনি সূক্ষ্মভাবে পড়ে দেখেন, যে এটা একটা অদ্ভুত বিষয় হয়েছে যে একজন সংসদ সদস্য, একাধারে সে সংসদ সদস্য, অন্য ধারে সে সংবিধান সংস্কার পরিষদের মেম্বার। অনেকটা আপনার এই কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির মতো। ওই পরিষদের যে মেম্বার, ওই পরিষদটার জন্য আলাদা সভাপতি থাকবেন, বেসিক্যালি স্পিকারের মতো আলাদা একটা প্যারালাল বডি তৈরি হচ্ছে। সেইখানে প্যারালাল একটা বডি তারা তৈরি করছে, অর্থাৎ সংসদটাকে তারা সম্পূর্ণভাবে আপনার একটা কনফিউশনের মধ্যে সৃষ্টি করছেন। আর একটা বিষয় হচ্ছে যে সংবিধানকে কোনোভাবেই যাতে না করা যায়, চেঞ্জ না করা যায়, তার জন্য তারা রাখছে, অপশন রাখছে যে গণভোট করতে হবে। কিন্তু এইখানে যে, অর্থাৎ আপনি যে কনস্টিটিউশনটা করে দিচ্ছেন সেটা ইমিউটেবল, সেটা পার্মানেন্ট, সেটাকে ভবিষ্যৎ জেনারেশন আর কোনোভাবেই চেঞ্জ করতে পারবে না, এই জিনিসটা আপনি করে দিচ্ছেন। কিন্তু আপনি এখানে এই সংবিধানটার যে সংস্কারগুলি, যে এগুলি অ্যাডপ্ট করতেছেন সিম্পল মেজরিটির উপর ভিত্তি করে।
আপনার সিম্পল মেজরিটির উপর ভিত্তি করা, এখানে চালাকি আছে, এখানে ব্যাপক একটা চালাকি আছে। আমি মনে করি কি এই গণভোট দিয়ে এই ইউনূস সরকার তাদের অনেক সুদূর প্রসারী অনেক পরিকল্পনা এগুলি আপনার কায়েম করতে চাচ্ছে। সুতরাং আমি আগেই বলছি আমি না ভোট দেব, এবং আমি আশা আচ্ছা করব না ভোট জয়যুক্ত হবে। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হলো গিয়ে যে নতুন একটা বিতর্ক আসছে, আরেকটা নতুন একটা জিনিস চালু করতে গিয়েছিল সরকার, সেটা হলো পোস্টাল ব্যালট। যারা প্রবাসে আছেন তারা ভোট দিবেন পোস্টাল ব্যালট। এখন এই পোস্টাল ব্যালট নিয়ে যে বিতর্কটা হয়েছে, যে 2-3 জায়গায় দেখা যাচ্ছে এক জায়গায় সব স্তূপকৃত হয়ে আছে পোস্টাল ব্যালট গুলো, আলটিমেটলি এই নতুন একটা জিনিস যেটা চালু করতে চায় সেটা কি শেষ পর্যন্ত সফলভাবে সম্পন্ন হবে বলে আপনার মনে হয়? এটা কি নির্বাচন কমিশনের ব্যর্থতা হিসেবে আপনি বিবেচনা করবেন নাকি অন্য কিছু? শুনেন, পোস্টাল ব্যালট নিয়ে কিন্তু আমেরিকায় তো অনেক গন্ডগোল হয়েছে। পোস্টাল ব্যালটের ব্যালট গুলি সেনাবাহিনী তাদের দেয়, এটা নিয়ে অনেক দেশেই গন্ডগোল আছে। বাংলাদেশে আরো বেশি গন্ডগোল হবে। পোস্টাল ব্যালট শুধু যে প্রবাসী তা না, যে বাংলাদেশে যেসব সরকারি কর্মকর্তারা আছেন যারা তাদের এলাকা থেকে দূরে, যেখানে তাদের যে নিবন্ধিত ভোট কেন্দ্র থেকে তারা দূরে থাকেন, আপনার 13 লক্ষ লোক নিবন্ধিত হয়েছে। তার মধ্যে অর্ধেকের মতো হচ্ছে প্রবাসে, বাংলাদেশের বাইরে, আর বাকিরা ভিতরে। এখন প্রবাসে যারা হয়েছে তারা তাদের ভোটার আইডি দিয়ে, তাদের আপনার থাম দেয়া, শেষ পর্যন্ত তারা নিবন্ধন করতে পারছেন। ঠিকানা কি দিচ্ছেন তারা? ঠিকানা, তাদের ঠিকানায় তো ডাইরেক্টলি যাচ্ছে বলে মনে হচ্ছে না। কারণ কি, এই যে বলতেছে যে বাহরাইনে সব পোস্টাল ডিপার্টমেন্ট সবগুলি ব্যালট একটা বাক্সে রেখে চলে গেছে, রাইট? আমার ধারণা সেইগুলি যে নিবন্ধন করছে কোনো ব্যক্তি, যেমন আমাদের এখানে যে ফেসবুক ওপেন করে দেয় না, ফেসবুক কিন্তু ওপেন করে দেয় এই অনেকে টাকার বিনিময়। সবাই তো এইভাবে নিবন্ধন অ্যাপে, যেমন অ্যাপে তো নিবন্ধন ঢুকাই যায় না, সেখানে আপনার ওই যে জুয়ার অ্যাডভার্টাইজমেন্ট এসে যায়, ঢুকাই। আমি অনেকবার চেষ্টা করছি, ঢুকতে পারি না। এই যে আপনার যে পোস্টাল ভোট বিডি ঢোকা যায় না। এখন কেউ হয়তো এক ব্যক্তি সবাইটাকে দিয়ে একই ঠিকানা দিয়ে দিচ্ছে, একই ঠিকানা, সেদিন একই ঠিকানায় আসছে। আমার একটা ধারণা এটা তদন্ত হওয়া উচিত যে একই ঠিকানায় কয়টা ব্যালট হয়েছে, কয়টা, মানে ব্যালটটা তার কাছে যাওয়ার ঠিকানা, যে কোন ঠিকানায় ব্যালটটা তার কাছে পৌঁছবে। এটাকে আচ্ছা, অ্যাকচুয়ালি এটা কি যদি এটা কি আপনার এটা কি আরো আধুনিক করা যেত না? আপনি দেখেন আধুনিক করা অনলাইনে যেত। যে আমরা লেনদেন করি, আমরা যে অনলাইনে কার্ড দিয়ে লেনদেন করি, আমরা তো হম মানে হম মানে লাখ লাখ টাকা কিন্তু লেনদেন করতেছি অনলাইনে, ওখানে তো কোনো সমস্যা হচ্ছে না। তো যারা বিদেশে না, আছেন আপনার তাদেরকে সমস্যা আমরা হচ্ছে একটা না, স্মার্ট কার্ড এখানেও সমস্যা হওয়ার কথা না, করতে পারবে। এখানেও সমস্যা হওয়ার কথা না। আরেকটা বিষয় হচ্ছে কি, আপনি ব্যালট তো আগেই দিয়ে দিচ্ছেন, রাইট? আপনার তো ক্যান্ডিডেটের নাম নাই, আপনি কারা তার এলাকায় ক্যান্ডিডেট, আপনি ওনাকে মার্কা দেখে সেই করবে, বুঝবে। কিন্তু যারা স্বতন্ত্র মার্কা আছে, কিন্তু তার তো জানতে হবে তার ব্যালটে শেষ পর্যন্ত কারা কারা আছে, এই এই ইসের নামও জানতে হবে। তার শুধু মার্কা হইলে হবে না, তার নামও জানতে হবে। এটা কিন্তু হয় নাই। সুতরাং আমি মনে করি যে এটা ফার্স্ট ইনিশিয়েটিভ, এটার কালেকশন করা যাবে। তো সারা বাংলাদেশে তো পোস্টাল ব্যালট বেশি করে নাই, শুধুমাত্র আপনার চিটাগাং ডিভিশনে সবগুলোই 90%ই চিটাগাং ডিভিশনের থেকে করা হয়েছে। নোয়াখালী, ফেনী 3, কিন্তু এখন এবং যে ওইসব জায়গায় ঝামেলাটা কিন্তু হলো, আপনার 10। আমি বলছি যে ঝামেলাটা হলো এর জন্য আপনি কাকে দায়ী করবেন? কাকে কাউকে দায়ী করতে হবে? এখানে তো অনেক টাকা খরচ হচ্ছে। দায়িত্ব এটা কি নির্বাচন কমিশনের এটা তো অযোগ্যতা বা অনভিজ্ঞতা দায়ী? অফকোর্স ইসে দায়ী, অফকোর্স দায়ী। আপনারা যেমন ধরেন এই এই যে ব্যালটের মধ্যে ধানের শীষের যে বিষয়টা আমি দেখেছি, এই ভিডিওতে দেখেছি, অ্যাকচুয়ালি ফোল্ডিং এর মধ্যে ফেলানো হয়েছে, ইচ্ছে করে ফেলানো হয়েছে। আপনার যে কলাম ওয়াইড এবং কলাম হাইট, এইগুলিকে ম্যানিপুলেট করে এই ধানের শীষটাকে ফোল্ডিং এর মধ্যে ফেলাই দেওয়া হয়েছে। ফোল্ডিং এর মধ্যে ফেলাই দেওয়ার ফলে ক্লিয়ারলি বোঝা যায় না। এখানে আপনার ধানের শীষ একটা প্রমিনেন্ট
জাস্ট অন্য আর একটা না, সিম্পল না, এটা ইম্পর্টেন্ট। এটাকে টপে আনতে হবে, উন্নত প্রমিনেন্ট জায়গায় রাখলেই পারতো। এবং ফোল্ডিং এর জায়গাটা তাদের বোঝা উচিত ছিল, ফোল্ডিং এর জায়গাটা কিন্তু হয়ে যায় অনেক সময়, সিগনেচার আপনার নষ্ট হয়ে যায়, অনেক সময় লেখা বোঝা যায় না ফোল্ডিং এর। এটা যারা আহ, আহ, মানে আগে চিঠিপত্র লেখতে থাকতো, ফোল্ডিং এর জায়গাটাই কিন্তু সবচেয়ে থাকে। সে ফোল্ডিং এর জায়গাটা আপনার রাখা উচিত ছিল ফাঁকা। ফোল্ডিং এর জি। জায়গাটা আপনার ফাঁকা রেখে দিলে, ফোল্ড করে দিলে সব ওইখানে মিলিয়ে আর এই সব সমস্যাটা। মিলিয়ে আপনি কি আশা করছেন? সব মিলিয়ে নির্বাচনটা জি, কেমন হবে বলে মনে করছেন আপনি? মানে সব মিলিয়ে নির্বাচনটা, কেমন হবে? নির্বাচন হওয়াটাই তো মেইন কথা না। নির্বাচন নিয়ে ব্যাপক শঙ্কার কথা আছে, অনেকে শঙ্কার কথা বলছেন। এই জাতীয় পথে রিটের যে বিষয়টা, রিটের ওটা কি আউটকামটা কি হবে 25 তারিখে, কারণ 25 তারিখের মধ্যে কারণ দর্শার নোটিশ দিছে, তারা কি বাতিল হয়ে যাবে কিনা এই রিট অনুসারে, এইসব নিয়ে একটা শঙ্কা আছে। তবে একটা জিনিস আমি যেটা দেখতেছি, অ্যাটলিস্ট আমি ওই শিবচরের বা মাদারীপুরের যে নির্বাচনের যে প্রস্তুতি, ইসের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠিন জি। প্রস্তুতি নিয়ে আছে। যে আমাদের যে ডিসি সাহেব আসছেন মাদারীপুরে, উনি একটা স্ট্যান্ড নিছেন যে কোনো অবস্থাতেই এই ভোটে কারচুপি করতে দেওয়া হবে না। এবং শিবচরের অ্যাডমিনিস্ট্রেশনও বেশ স্ট্রং এনেছে এখানে। যারা ওই যে পায়তারা করছে না, যে আমরা আহ, করে ফেলবো, সেন্টার দখল করে ফেলবো, একটা কায়দা আছে, সেন্টার দখল টখল করে ভোট ব্যালট বাক্সের মধ্যে ভরে দেয়, সেটা সেটা মনে হয় এবার করতে পারবে না। বা এজেন্টদেরকে ভয় দেখায়, এটা করতে গেলে যেভাবে কড়াকড়ি করতেছে, তাতে যারা এগুলি করতে যাবে তারা সব গ্রেপ্তার হয়ে যাবে, একেবারে গ্রেপ্তার হয়ে যাবে, এ বিষয়ে কোনো জি, সন্দেহ নাই। বুঝতে সুতরাং পেরেছি। শিবচর তো বোধহয় অ্যাডমিনিস্ট্রেশন সম্বন্ধে আমার ধারণা, শিবচর তো আপনার নিজের এলাকা, কাজে আপনার নিজের এলাকাতে আমি যে যদি আপনি সেটা খোঁজ অভিজ্ঞতার কথা রাখি, বললেন। হ্যাঁ, তো আপনার নিজের এলাকা আমি অভিজ্ঞতা আমার যদি বলেন নিজের সেটা এলাকাতে খোঁজ রাখি কি পজিটিভ অবস্থা অভিজ্ঞতা, হইতে পারে। কিন্তু অন্য অন্য জায়গায় কি হবে সেটা অবশ্য আমরা এখনো জানি না। সব অন্যান্য জায়গায় জায়গায় আমরা এরকম কনক্লুশনে আসতে পারি, কোনো দল তো নাই ক্ষমতায়, সেই অর্থে কোনো জি, দল ক্ষমতায় নাই, সুতরাং। এবং অ্যাডমিনিস্ট্রেশনের ডিসিদের, ইউনোদেরকে যেভাবে হেনস্থা করা হয়েছে শেখ হাসিনার আমলে, বায়াস্ট হওয়ার জন্য, তাদেরও একটা শিক্ষা হয়েছে। তারা এগুলি বায়াস্ট হইলো, পরে দেখা গেল কি এই জন্য তাদের ক্যারিয়ারটা ধ্বংস হবে। তারা অ্যাডমিনিস্ট্রেশন, যতদূর আমার মনে হচ্ছে, যে কোনো অবস্থাতেই নির্বাচনকে তারা বায়াস্ট হতে দেবে না। ভোটের জি, দিনের ভোট রাতে, রাতের ভোট সকালে, এইসব কিছু হবে বলে আমার কাছে মনে হয় না। কিন্তু তারপরেও জি। মানুষের ভিতরে একটা শঙ্কা আমি